ওহ মাই সান, তুমি সুস্থ হয়েছো? তার কণ্ঠে ছিল পরম ভালোবাসা আর গর্ব। এখন কেমন লাগছে তোমার? কোনো দুর্বলতা বা ক্লান্তি নেই তো? জ্যাসপার এক ঠান্ডা হাসি ছুঁড়ে দিল। মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাসের রেখা ফুটে উঠল। রিল্যাক্স ড্রাকনিস, আমি পুরোপুরি ঠিক আছি। আগের চেয়েও শক্তিশালী অনুভব করছি, যেন নিজের শক্তির উৎস নিজেই পুনরায় আবিষ্কার করেছি। ড্রাকনিসের মুখ উজ্জ্বল হয়ে উঠল। অবশেষে তাহলে অ্যাকোয়ারার ভেষজ ওষুধই কাজ করলো। সে গর্বিত সুরে বলল, যেন এই আলোকের রহস্যের সমাধান সে নিজেই জানে। কিন্তু জ্যাসপারের চোখে এক দুর্বোধ্য রহস্যের ছায়া। সে জানে যা ঘটেছে তার পেছনে তো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, এক অনিবার্য সত্য যা তাকে প্রাচীন নিয়ম ভাঙতে বাধ্য করেছে। কিন্তু এই সত্যের গোপনীয়তা এখনো অব্যক্ত। ড্রাকনিস যেন বুঝতেও না পারে, তাই সে মুখে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করে শান্তভাবে মাথা নাড়ল। ফিওনার স্পর্শ, সেই রহস্যময় চুম্বনের স্মৃতি তার ভিতরে রয়ে গেল এক অন্ধকার ঘেরা গোপন গভীরতায়। কোনো হিউম্যানের বিষয়ে, বিশেষত কোনো মানবীর বিষয়ে বাবাকে বলা যাবে না। জ্যাসপার জানে এই সীমানা পেরোতে গিয়ে সে নিজেই অজান্তে এক অভূতপূর্ব পরিণতির পথে পা বাড়িয়েছে। জ্যাসপার ধীরে ধীরে তার এথেরিয়নের বিষয়ে পরিকল্পনার প্রতিটি খুঁটিনাটি জানাতে লাগলো ড্রাকনিসকে। প্রতিটি কথায় দৃঢ়তা আর সংকল্পের মিশ্রণে সে যেন নিজেকে প্রতিটি চ্যালেঞ্জের উপর প্রস্তুত করে নিচ্ছিল। তার কথার মাঝে আত্মবিশ্বাসের এক অমোঘ ঝলক। ড্রাকনিসও বুঝতে পেরে বলল, আমি জানি মাই সন, আই নো তোমার ক্ষমতা বিচক্ষণতার পরিধি সীমাহীন। তবে তোমাকে সাবধান থাকতে হবে। মনে রেখো, তোমার হাতে মাত্র আর একটি হিপনোটাইজ করার সুযোগ বাকি আছে পৃথিবীতে। সেটা কোনো মহামূল্যবান বিশেষ কাজে লাগাবে। জ্যাসপার হালকা মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি জানি ড্রাকনিস, আপনার উপদেশ আমি স্মরণে রাখব। আর ভেনাসের পরিস্থিতি কেমন? ড্রাকনিস কিছুটা চাপা কণ্ঠে উত্তর দিল, এখানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত, তবে তোমার দ্রুত ফিরে আসা প্রয়োজন। অ্যারিসা তোমার অপেক্ষায় আছে। ড্রাকনিসের মুখ থেকে আলিসার নাম শুনেও জ্যাসপারের মধ্যে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা গেল না। তার মন যেন এখন এই প্রথাগত দায়িত্বের শৃঙ্খলাকে উপেক্ষা করতে চাইছে। একসময় যা ছিল তার জন্য একটি নিয়তির স্বরূপ, এখন সে সম্পর্ক বা কর্তব্য তাকে আর আকর্ষণ করছে না। সফটওয়্যারের সৃষ্ট নিয়ম মেনে চলা, বিয়ে, সম্পর্ক সবই যেন তার মনের গহীন থেকে সরে যাচ্ছে। জ্যাসপার এখনো গভীর এক অজানা অন্বেষায় মগ্ন। তার মানসিকতায় যে পরিবর্তন এসেছে তা আলিসার মায়াজালকে ম্লান করে দিয়েছে। তার অন্তরে অচেনা এক শূন্যতার প্রতিধ্বনি, যা প্রতিটি মুহূর্তে তাকে আরো রহস্যময় ভবিষ্যতের পথে টেনে নিয়ে যাচ্ছে। জ্যাসপারের মনে হচ্ছে এখন আর এসবের কোনো মূল্য নেই। কোনো সফটওয়্যার দিয়ে আর যাই হোক সম্পর্কে জড়ানো যায় না। তবে জ্যাসপার ভেবে পাচ্ছে না সে এসব কেন ভাবছে। ভেনাসের নিয়ম, তাহলে এই নিয়ম সে কিভাবে উপেক্ষা করতে চাইছে? জ্যাসপার ল্যাব থেকে ধীরে পায়ে ক্লাস হাউসে ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিয়েও তার প্রশান্তি মিলল না। মাথার ভেতর তীব্র যন্ত্রণার প্রবাহ যেন মস্তিষ্ককে ক্ষতবিক্ষত করছে। শক্তিশালী শরীরে ক্লান্তি না থাকলেও এই অসহ্য মাথা ব্যথা তাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিচ্ছে। ঘরে প্রবেশের আগেই সে অ্যাকোয়ারাকে আদেশ করেছিল কফির জন্যে, যাতে হয়তো কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে অ্যাকোয়ারা প্রিন্সের কফি তৈরি করে দোতলায় যাচ্ছিল। ঠিক তখনই আলবিরা তার পথ আটকায়। অ্যাকোয়ারা, শোনো, একটা দরকারি কথা ছিল। আলবিরার কণ্ঠে চিন্তার আভাস। অ্যাকোয়ারা কিছুটা থেমে প্রশ্ন করে, কিন্তু প্রিন্স তার জন্য কফি নেওয়ার আদেশ দিয়েছে, আগে কফিটা দিয়ে আসি। আলবিরা একটু থেমে গভীর মুখে বলে, তোমার যেতে হবে না, ওই হিউম্যান মেয়েটাকে পাঠাও, ওকে আদেশ দাও। অ্যাকোয়ারার মুখে একটু কৌতূহল ফুটে ওঠে, তবে সে আলবিরার সিদ্ধান্ত মেনে নেয়। ঠিক আছে, যেমন তুমি বলছো। অ্যাকোয়ারা ফিওনাকে ডেকে নিয়ে আসে। কফির কাপ তার হাতে ধরিয়ে দেয়। ফিওনার ভিতরেই এক অজানা শঙ্কা ভর করে। কফি হাতে ধরে দাঁড়িয়ে থাকা, বুঝে উঠতে পারছে না তাকেই কেন বারবার ওই জ্যাসপারের সামনে পাঠানো হয়। অ্যাকোয়ারা কড়া কণ্ঠে বলে, ফিওনা, প্রিন্সের কক্ষে কফিটা পৌঁছে দাও, সাবধান একটু না পড়ে যায়। এটাতে আয়ুর্বেদিক মিশিয়ে দিয়েছি, ওনার মাথা ব্যথা তাই। ফিওনা খানিকটা অস্থির মনে প্রশ্ন করে, কিন্তু আমি না গেলে হয় না আজকে? অ্যাকোয়ারা একটু বিরক্তির সুরে বলে,
আলবেরার নির্দেশ, খেলাপ করার জায়গা নেই। কফিটা নিয়ে যাও, আর মনে রেখো প্রিন্সের সামনে সাবধান থাকবে। ফিওনা মুখে কিছু না বললেও তার মন দুশ্চিন্তায় ভারী হয়ে ওঠে। তবে সে ধীরে ধীরে কফির কাপ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে আসে। সেই অনিশ্চয়তার মাঝেই নিজের সাহসকে শক্ত করে ধরে ফিওনা নিঃশব্দে করিডোর পেরিয়ে চলেছে। প্রতিটি পদক্ষেপে তার হৃদস্পন্দন যেন বেড়ে চলেছে। আজকের সেই ভয়াল চুম্বনের ঘটনার পর সেই অগ্নিসদৃশ প্রান্তরের দানবটির মুখোমুখি হওয়াটা ভীষণ অস্বস্তির। তবুও হাতে কফির কাপ ধরা অবস্থায় নিজের শঙ্কাকে নিবৃত্ত করে জ্যাসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা স্লাইডিং হয়ে খুলে গেল, যেন তার আগমন পূর্ব নির্ধারিত। রাতের নিস্তব্ধতা ভেদ করে চাঁদের আলো কক্ষের ভেতর প্রবেশ করেছে, সারা ঘরকে এক অপার্থিব আলোকমালায় রাঙিয়ে তুলেছে। জ্যাসপার বিছানায় আড়ামোড়া ভেঙে শুয়ে আছে, এক পায়ের ওপর অন্য পা তুলে রেখেছে, একটি হাত অবহেলায় চোখের ওপর রাখা। তার উন্মুক্ত বক্ষ, শার্টহীন শক্তিশালী পেশিগুলো প্রদীপ্ত চাঁদের আলোয় আরো ঝলমল করছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার সিক্স প্যাক আবির্ভূত হাতে ফুটে উঠেছে ভেনাসের মতো নীলচে সবুজ শিরা। ফিওনার দৃষ্টি থমকে যায়। কোনো কথা নেই, কোনো শব্দ নেই। সেই নীরবতায় ভেতর দাঁড়িয়ে সে যেন অপার এক শক্তিমত্তার সামনে স্থির। তার অন্তরের গভীরে মিশে থাকা দ্বিধা আর সংযম তাকে থামিয়ে রেখেছে। জ্যাসপার যেন এক জটিল ধাঁধা, যা সমাধানের অধিকার কেবল তার নিজের হাতে। ফিওনা নির্বাক বেখেয়ালি দৃষ্টিতে তাকিয়ে রইল। জীবনে প্রথমবার কোনো পুরুষের এমন খোলামেলা অনাবৃত শরীর দেখছে সে, তাও এমন এক শরীর যা যেন স্বয়ং প্রকৃতির নিপুণ শৈল্পিক সৃষ্টি। জ্যাসপারের পেশিগুলো এমনভাবে সংযুক্ত যে প্রতিটি রেখায় রহস্যময় শক্তি যেন মিশে আছে। ফিওনার দৃষ্টি আকর্ষণ এড়াতে চাইলেও বারবার তার চোখ গিয়ে আটকে যাচ্ছে সেখানে। অবাধ্য হয়ে যেন প্রতিটি বিশদে হারিয়ে যাচ্ছে। তার ঠোঁট শুকিয়ে আসে, হৃদয় হঠাৎ তীব্র গতিতে ধুকপুক করতে থাকে। এমন এক ধরনের অস্বস্তি আর মুগ্ধতার সম্মিলনে তার গাল লাল হয়ে উঠল। এই পুরুষটি, যে কিনা তার জন্য দুর্বোধ্য ও ভয়ঙ্কর এক প্রাণী, তার শরীরের সৌন্দর্য ফিওনার সমস্ত সংযমকে অকার্যকর করে দিয়েছে। সেই মুহূর্তে জ্যাসপারের শক্তিশালী অবয়বের মাঝে ফিওনা নিজেকে ক্ষুদ্র ও অরক্ষিত অনুভব করে, অথচ তার দৃষ্টি সরাতে ব্যর্থ হয়। জ্যাসপারের গম্ভীর কণ্ঠে ফিওনার মুগ্ধতা ভেঙে পড়ে। কি হলো আকুয়ারা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কফি কোথায়? ফিওনা মুহূর্তেই বাস্তবে ফিরে এলো। নিজের মনে অস্থির হয়ে উঠল। ইস, নিজেই নিজেকে গালবন্ধ করতে লাগলো। ছি, তুই এমন নির্লজ্জ কিভাবে হতে পারলি ফিওনা? ওই ড্রাগনটাকে এভাবে দেখার কি আছে? ফিওনা যখন মৃদু পায়ে এগিয়ে আসে, টেবিলে কফির মগটি রাখলো, তখন জ্যাসপার চোখের ওপর হাত রেখে অর্ধতন্দ্রায় শুয়েছিল। হঠাৎ কোনো একটা অদ্ভুত মিষ্টি সুবাস তার নাকে ভেসে এলো। এটা ছিল এক অচেনা ঘ্রাণ, আশ্চর্যভাবে উষ্ণ, কোমল আর এমন এক মাদকতায় ভরা যেন তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু শিথিল হয়ে আসছে। একটা মেয়েলি হরমোনাল ঘ্রাণ, যা সূক্ষ্ম, মৃদু আর প্রাকৃতিক, এক ধরনের মিষ্টি সুবাস যা সহজেই প্রতিটি অনুভূতিকে উজ্জীবিত করে তোলে। ফিওনার শরীর থেকে ভেসে আসা এই ঘ্রাণ কেমন যেন উষ্ণ, কোমল আর খানিকটা ফুলের মতো সতেজ। এটি এক ধরনের ম্যাগনোলিয়া ফুলের মিষ্টি মৃদু চন্দন গন্ধের মতো, যা প্রাকৃতিকভাবে শীতলতর। আচমকা এরকম অপরিচিত ঘ্রাণ নাকে আসতেই জ্যাসপার তার হাত সরিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সেই সুবাস যেন বাতাসে ছড়িয়ে পড়েছে, ঠিক যেন ফুলের বনে বসে আছে সে, যেখানে প্রতিটি শ্বাসের সাথে ঘ্রাণটি তার ভেতরে প্রবেশ করছে। ফিওনা সেখানেই দাঁড়িয়ে, নিরীহ ভঙ্গিতে, তবে তার শরীর থেকে ভেসে আসে সেই আকর্ষণীয় ঘ্রাণ জ্যাসপারের ইন্দ্রিয় জগতে নতুন এক অনুভূতির সঞ্চার করল। জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ফিওনা থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখে চোখ পড়ল জ্যাসপারের তীক্ষ্ণ গভীর দৃষ্টির সাথে। সেই দৃষ্টিতে যেন এক অজানা স্রোত আছে, যা ফিওনার অন্তরে প্রবেশ করে তাকে তুমুলভাবে কাঁপিয়ে তুলল। মুহূর্তেই সে নিজের অব্যক্ত লজ্জা ও দুর্বলতা চাপা দিয়ে অন্যদিকে তাকাতে চাইলেও পারল না। সেই দৃষ্টির মায়ায় বন্দী হয়ে রইল। ফিওনা থমকে দাঁড়িয়ে আছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে পেছনে টেনে ধরে রেখেছে। জ্যাসপার প্রথমে সামান্য অবাক হলো,
তারপর তার চোখ দুটি ফিওনার দিকে নিবদ্ধ করলো ধীরে ধীরে, যেন প্রতিটি ভাঁজে লুকানো রহস্য উন্মোচন করতে চায়। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দৃষ্টিতে আচ্ছন্ন করলো তাকে, যেন তার চোখেই বোধহয় এক শীতল আগুন জ্বলছে। ফিওনার গায়ে খয়েরি রঙের ফ্রক যা হাঁটু পর্যন্ত নেমে এসেছে, কাঁধ থেকে একটু নেমে আসা হাতাটা যেন তার অনিচ্ছায় এক ধরনের নাজুক সৌন্দর্য এনে দিয়েছে। তার সোনালি চুলগুলো খোলা, আর চাঁদের আলোর মোলায়েম ঝলক যেন সেই চুলের প্রতিটি রেশমি সুতায় জীবন্ত আলোর বুনন এঁকে দিয়েছে। জ্যাসপার তাকিয়ে রইল তার মুখের দিকে, কোনো কথা না বলে, কিন্তু তার দৃষ্টির গভীরতায় যেন প্রশ্নের ঝড় বইছে। ফিওনার মনে হলো এই দৃষ্টির প্রতিটি ছোঁয়া তার মনের গোপন আবরণকে খসিয়ে দিচ্ছে। অস্বস্তিতে সে এক পা পিছনে সরতে চাইল, কিন্তু যেন সেখানে শিকল বেঁধে তাকে আটকে রেখেছে এই অনিশ্চিত মুহূর্ত। সে নিজেকে সংবরণ করতে চেষ্টা করলো, কিন্তু সেই মনস্টারের এই তীক্ষ্ণ অনুচ্চারিত দৃষ্টির সামনে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। জ্যাসপার হঠাৎই গম্ভীর অথচ কোমল স্বরে প্রশ্ন করলো, এতক্ষণ ধরে কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? ফিওনা যেন মুহূর্তেই বিচলিত হয়ে উঠল। কি বলবে সে? কিভাবে ব্যাখ্যা করবে এই বিব্রতকর সত্য যে এই অচেনা অথচ দুর্নিবার আকর্ষণীয় পুরুষের অনাবৃত শরীর যেন তার দৃষ্টি দিয়ে তাকে বন্দি করে রেখেছিল? এক অস্বস্তিকর অনুভূতিতে তার মুখ লাল হয়ে উঠল। নিজেরই মনের মধ্যে একটা ক্ষীণ কণ্ঠস্বর যেন তাকে পুনরায় গালমন্দ করছে। তবুও সে নিজেকে সংকলিত করে কিছু বলতে চেষ্টা করলো, তবে শব্দগুলো যেন গলার কাছে এসে আটকে গেল। তার চোখ নিচে নামিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না, যেন নিজের এই দুর্বলতাকে জ্যাসপারের কাছ থেকে আড়াল করতে চাইছে। ফিওনার উত্তরের জন্য অপেক্ষা করে জ্যাসপার ধমকের স্বরে বলল, এই মেয়ে, তুমি সবসময় এমন করো? কোনো কথার উত্তর দিতে পারো না? ফিওনার হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল, তার কণ্ঠস্বর কাঁপল। না, আসলে আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই বিরক্ত না করে টেবিলে কফিটা রাখতে চেয়েছি। জ্যাসপার তখন বিছানা থেকে উঠে বসলো, পাশেই থাকা কফির মগটি হাতে তুলে নিল। উষ্ণ কফির ধোঁয়া বাতাসে ভাসতে লাগলো, আর সে কফির মগে চুমুক দিল। ফিওনার চোখ সেই মগের দিকে আটকে গেল। রক্তিম বেগুনি ঠোঁটগুলো কফির মগে স্পর্শ করছিল। এক অদ্ভুত আকর্ষণে ভরা দৃশ্য ছিল সেই ঠোঁটগুলো, যা গতকাল তার ঠোঁটে লেগেছিল। এখন কফির সঙ্গে চুমুক দিচ্ছে। ফিওনার মনে একটি অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে বুঝতে পারল না কেন তার মনে আকর্ষণ এবং ঘৃণার এই খারাপ মিশ্রণ তৈরি হচ্ছে। ঠোঁটজোড়া এতটা আকর্ষণীয়, অথচ এর স্বাদ এত জঘন্য তিক্ত। কফি শেষ করে জ্যাসপার মগটি ফিওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও মগ, অ্যান্ড গো টু হেল নাও। ফিওনার মনে রাগের আগুন জ্বলে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই ড্রাগনটা নিজেকে কি ভাবে? হতে পারে সে ভেনাসের প্রিন্স, কিন্তু পৃথিবীতে সে একটি অ্যানিমাল কিছুই না। ফিওনার প্রতিক্রিয়ার সঙ্গে তার মুখাবয়বের ভঙ্গি প্রকাশ পেয়েছিল। শঙ্কা, বিরক্তি আর ক্ষোভ, এই সবই একসাথে জমা হয়েছিল। ফিওনা কফির মগটা হাতে নিয়ে এক প্রকার হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল, যেন সে তার পিঠে একটা ভারী বোঝা নিয়ে চলেছে। তার পদক্ষেপে এক ধরনের তীব্রতা ছিল, যা জ্যাসপারের জন্য অবাক করছিল। সে ভাবতে লাগলো, এভাবে হন হন করে ঘর থেকে বেরিয়ে যাওয়া তো আমার স্টাইল। ফিওনার এই আচরণ যেন একটি নতুন বার্তা নিয়ে আসছিল, যা জ্যাসপারের সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটি পরিবর্তন সূচিত করছিল। তার চোখে ছিল ক্ষোভের জ্বলন্ত শিখা, এবং সেই শিখা যেন জ্যাসপারকে বিদ্ধ করে যাচ্ছিল। ফিওনা চলে যাওয়ার সাথে সাথে সেই মেয়েলি হরমোনাল মিষ্টি ঘ্রাণটাও হারিয়ে গেল, যেন ঘরের বাতাস থেকে এক মুহূর্তে একটি স্পর্শময়তা উবে গেল। জ্যাসপার এক প্রকার বিভ্রান্ত হয়ে পড়ল। তার মন খুঁজে ফিরছিল সেই স্নিগ্ধ সুবাসের উৎস। জ্যাসপারের অনুভূতি এখন আস্তে আস্তে গভীরতর হতে শুরু করেছে, কারণ তার লাভ ফাংশনালিটি ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। প্রথমবারের মতো ফিওনার শরীর থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ তাকে মোহিত করতে শুরু করেছিল। এই ঘ্রাণটা যেন এক অদ্ভুত মাদকতায় পরিপূর্ণ, যা তার মনোযোগ আকর্ষণ করছিল। ফিওনার শরীরের এই ঘ্রাণকে কোনো সাধারণ সুগন্ধির মতো নয়, বরং এটা যেন ফুলের মৃদু সৌরভ এবং গাঢ় মোমো সুবাসের সংমিশ্রণ।
যা ঘিরে ধরেছিল জ্যাসপারকে। ঘ্রাণটি তার ভেতরের বায়ো রিসেপ্টরদের যেন আস্তে আস্তে উত্তেজিত করছিল, তার মধ্যে এক ধরনের আসক্তি সৃষ্টি করছিল। এটি নিছকই হরমোনাল এক ঘ্রাণ নয়, বরং একটি এমন আভাস যা তার মনে একটি স্নিগ্ধ অথচ শক্তিশালী অনুরণন সৃষ্টি করছিল। এর আগেও তো ফিওনার কাছে গিয়েছিল, কাছে কতবার গিয়েছিল মনে মনে চিন্তা করতে লাগলো জ্যাসপার। তখন তো এমন কোনো ঘ্রাণ নাকে আসেনি। আজ হঠাৎ কি হলো? তার মনে প্রশ্নের খেলা চলতে লাগলো। এই মেয়ে কি আজ কোনো বিশেষ পারফিউম মেখেছে? জ্যাসপারের হৃদয়ে উকি দিল এক অদ্ভুত কৌতূহল। ফিওনার এই পরিবর্তন, তার শরীরের আশেপাশের নিঃশ্বাসে ভাসমান সেই অচেনা ঘ্রাণ, মনের মধ্যে উড়ে বেড়ানো ভাবনাগুলো যেন অদৃশ্য এক আকর্ষণে তাকে আরও বেশি কৌতূহলী করে তুলেছিল। পরের দিন সকালে এক স্নিগ্ধ আলোতে ঘরটি উজ্জ্বল হয়ে উঠল, যেন সূর্যের প্রথম কিরণগুলো আকাশের কোলে নেমে এসে সবকিছু নতুন করে সজীবতা দিয়েছে। ফিওনা আলতোভাবে ঘুম থেকে উঠল, চোখ মেজাজের নিঃসঙ্গতা কাটিয়ে দৃষ্টিতে আলো নিয়ে আসার চেষ্টা করছে। সেই মুহূর্তেই অ্যাকুয়ারা তার রুমে প্রবেশ করলো, দ্রুত এবং চটপটে। ফিও, তুমি উঠেছো? তাড়াতাড়ি করো, নাস্তা তৈরি করতে হবে তো। ফিওনা অ্যাকুয়ারার উত্তেজনা শুনে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হলো। নিজের মনকে একত্রিত করে সে উঠে পড়ল। হালকা করে ফ্রেশ হয়ে নাস্তা প্রস্তুতের কাজে অ্যাকুয়ারার সাথে কিচেনে প্রবেশ করলো। দুজনের মধ্যে যেন একটি সজীবতা অনুভূত হচ্ছিল। ফিওনার হাতগুলো ঘুরছিল রান্নাঘরের সামগ্রীগুলোতে। অ্যাকুয়ারা আনন্দের সাথে নির্দেশ দিচ্ছিল প্যানের ওপর ডিম ফেটানো, টোস্ট পোড়ানো, সব কিছুতেই তাদের আলাপচারিতা এবং হাসির ভঙ্গি ছিল। আজকের মেনু কি হবে? ফিওনা জিজ্ঞেস করলো প্যানের মধ্যে তেল ঢালতে ঢালতে। অবশ্যই প্যানকেক। অ্যাকুয়ারা উত্তর দিল, তার চোখে উজ্জ্বলতা। তোমার হাতে যে মিষ্টি স্পর্শ, তাতে সবকিছুই যেন আরও সুস্বাদু হয়। ফিওনা তার কথা শুনে হাসল। এই সহজ স্নিগ্ধ সকালে দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও গভীর হতে লাগলো। রান্নাঘরের নিঃশ্বাসে তারা যেন জীবনকে নতুন করে আবিষ্কার করছিল। ফিওনা হঠাৎ বলে বসলো, বলছিলাম যে অ্যাকু, অনেকদিন হয়েছে আমি ঠিকমতো গোসল করতে পারছি না। ওই ছোট্ট বাথরুমে আজকে একটু রাতে গোসল করতে পারলে ভালো লাগতো, কি বলো? ফিওনার মুখে এমন প্রস্তাব শুনে অ্যাকুয়ারা কিছুটা হেসে বলল, ঠিক বলেছ, ছোট বাথরুমে সুবিধা হয় না। আমরাও একদিন একটু আনন্দ করে গোসল করতে পারি। ফিওনা চোখ বড় বড় করে তাকিয়ে বলল। ও, তাহলে তো বেশ মজাই হবে। অ্যাকুয়ারা মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। তাহলে আমি প্রিন্সের থেকে অনুমতি নিয়ে নিচ্ছি। আশা করি তিনি অনুমতি দিবেন। জ্যাসপার ধীর পায়ে ঘুম থেকে উঠে গোসলের দিকে এগিয়ে যায়। তার প্রাত্যহিক অভিজাত গোসলের আয়োজন আগেই সম্পন্ন হয়েছে। অন্য এক ড্রাগন তার জন্য এই বিশেষ স্থানে সবকিছু প্রস্তুত করে রেখেছে। জ্যাসপারের গোসলের জায়গাটা যেন প্রকৃতির কোলে তৈরি এক স্বর্গের টুকরো। গ্লাস হাউসের বিশাল বারান্দার একপাশে পাহাড়ের সাথে যেন ঝুলে রয়েছে গোসলখানা। উন্মুক্ত প্রকৃতির মাঝে অবস্থিত এই স্থান যেন এক রাজকীয় বিশ্রাম স্থল। বারান্দার ওপর এক সুবৃহৎ বাথটাব রাখা, যা তৈরি হয়েছে আভিজাত্যের প্রতীক হিসেবে। তার চারপাশ সাদা মার্বেল পাথরে সাজানো। বারান্দার ঠিক পাশেই মেঘেরা এসে লেপ্টে থাকে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় তাদের। দৃষ্টি সীমার ওপারে বিস্তৃত সবুজ পাহাড়ের সারি, মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণার শব্দ যেন দূরের সুর মূর্ছনা এনে দেয়। কুয়াশায় মোড়ানো এই সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ আলোর ঝলকানি এসে পড়ে বাথটবের স্বচ্ছ জলের ওপর, সোনালি আভা এনে দেয় গোটা পরিবেশে। জ্যাসপারের গোসলের স্থানে রাখা রয়েছে ছোট ছোট প্রাকৃতিক পাথরের তৈরি সাপ এবং অন্য উপকরণ। ছোট ছোট প্রাকৃতিক পাথরের তৈরি সোপ এবং অন্য উপকরণ, যা তার রাজকীয় রুচির সাথে মিল রেখে মনোমুগ্ধকরভাবে সাজানো। চারপাশে গাছের সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা কিছু বুনো ফুল মৃদু সুগন্ধ ছড়ায় বাতাসে। এ যেন প্রকৃতির মাঝেই এক শান্তিপূর্ণ মুক্ত পরিবেশ, যেখানে জ্যাসপার প্রকৃতির সৌন্দর্যের সাথে একাত্ম হয়ে নিজেকে প্রশান্তির মধ্যে হারিয়ে ফেলতে পারে। জ্যাসপারের গোসলের আগে বাথটাবে বরফের টুকরো
টুকরো ছড়িয়ে দেওয়া হয় যেন গোসলটা তার জন্য আরামদায়ক হয়। ড্রাগনের তপ্ত তাপমাত্রাকে ঠান্ডা পানির স্নিগ্ধতায় প্রশমিত করার এক প্রাকৃতিক আয়োজন। তার দেহের বাইরের তাপমাত্রা পৃথিবীর মানুষের মতোই সেই মেডিসিনের কারণে, তবে ভেতরে লুকিয়ে থাকা ড্রাগনের উষ্ণতা বরফের ঠান্ডা পানির স্পর্শে খানিকটা স্থির হয়। বিশাল কাচের বারান্দায় ঝুলন্ত গোসলখানায় জ্যাসপার প্রবেশের সাথে সাথেই চারপাশের প্রাকৃতিক দৃশ্য যেন তার অপেক্ষায় আছে। পাহাড়ের ঢাল, সামনে উঁচু মেঘ, দূরের সবুজ পর্বতমালা, সব মিলিয়ে এক অতুলনীয় দৃশ্য। ধীরে ধীরে জ্যাসপার সব পোশাক খুলে ফেলল, যেন রাজকীয় সাজসজ্জা ছেড়ে একান্ত নিরাভরণে নিজেকে প্রকৃতির স্নেহে সঁপে দিচ্ছে। এরপর পা ডুবিয়ে বসলো বরফের ঠান্ডা পানিতে ভরা বিশাল বাথটাবে। প্রথম ছোঁয়াতেই ঠান্ডা পানির স্পর্শ যেন তার ড্রাগনের অন্তর্গত তাপকে প্রশমিত করে এক গভীর প্রশান্তির আস্বাদ এনে দেয়। হালকা শ্বাস ফেলে সে আরাম অনুভব করলো। সেই শীতল স্রোত যেন তার দেহের সব অবশিষ্ট উত্তাপ মুছে ফেলে। পাশে রাখা সুভাষিত বডি ওয়াশ নিয়ে ধীরে ধীরে দেহে সাবানের ফেনা তৈরি করলো। সূক্ষ্ম ফেনায় তার মসৃণ ত্বক ঢেকে উঠল। ফেনার আস্তরণে যেন তার শরীর আরো উদ্ভাসিত হয়ে উঠল, যেন এক চমৎকার স্থাপত্য। মাথায় শ্যাম্পু করলো নিখুঁত যত্নে, গা থেকে সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে যেন আর একবার নবজীবনের স্নিগ্ধতায় উদ্ভাসিত হলো। এভাবে গোসলের প্রতিটি মুহূর্ত তার জন্য এক রাজকীয় অভিজ্ঞতা, একান্ত প্রশান্তির অনুভব, যেন নিজেকে প্রকৃতির কোলে বিলিয়ে দেওয়া এক সূক্ষ্ম বিলাসিতা। জ্যাসপার নিজের কক্ষে প্রবেশ করে। আলমারির একটি দরজা খুলে সে একটি স্নিগ্ধ সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল। কালো এবং সাদা রং তার পছন্দের, এবং সাদা শার্টটি তার ফর্সা দেহের সাথে যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। শার্টটি পরে এসে ভেনাসের বিশেষ পারফিউমটি নিয়ে তার ঘাড়ে, শার্টে এবং হাতে লাগালো। পৃথিবীতে এই পারফিউম পাওয়া যায় না, তাই জ্যাসপারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ভেনাসের পারফিউমটি। চন্দ্রমল্লিকা ফুলের এর সুবাসটি একেবারে স্বর্গীয়। এটি শুরুতেই আনে এক হালকা সুগন্ধি সৌর ঘ্রাণ, যেন একদম সূর্যাস্তের পরে ভেনাসের গায়ে জমা বৃষ্টির মতো। এরপর উঠে আসে গভীর গন্ধের একটি স্তর, যাতে মিশে থাকে স্টার অ্যানিস ও গ্রিন কেয়ারের মিশ্রণ, যা তার শক্তিময় সত্তার প্রকাশ। শেষ স্তরে এই সুবাসে রয়েছে একটি মিষ্টি স্যান্ডালউড ও আম্বার গ্রিসের উষ্ণতা, যা তার ড্রাগনের গোপন অন্তর্নিহিত উষ্ণতার ইঙ্গিত দেয়। স্বর্গীয় এই ভেনাস সুগন্ধি যেন এক আবেশে ভরা ঐশ্বর্য, যা অন্য কারোর জন্য নয়, শুধুমাত্র জ্যাসপারের জন্য। এক মুহূর্তে পুরো গ্লাস হাউসে সেই সুবাস ছড়িয়ে পড়ল, যেন বাতাসে একটি নতুন জীবন প্রবাহিত হচ্ছে। ফিওনা তখন টেবিলে নাস্তা সাজাচ্ছিল এবং সবাই উপস্থিত ছিল, শুধু জ্যাসপার বাদে। সবার মধ্যে পরিচিত ছিল সেই ঘ্রাণের, তবে ফিওনার জন্য এটা ছিল নতুন এক অভিজ্ঞতা, একেবারে স্নিগ্ধ আর প্রাণবন্ত, যেন প্রেমের প্রথম আবাহন। ফিওনা সেই সুবাসের ঘ্রাণে যেন বিমোহিত হয়ে গেল। মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে এবং তার হৃদয়ে এক অজানা অনুভূতি জাগ্রত হলো। ফিওনা শ্বাস টেনে নিল, সুবাসটি যেন তার সারা শরীরে প্রবাহিত হতে লাগলো। কিছুক্ষণ পর যখন জ্যাসপার সিঁড়ি বেয়ে নামতে লাগলো, তখন ঘরটি যেন তার উপস্থিতিতে নতুনভাবে আলোকিত হয়ে উঠল। সেই ভেনাসের বিশেষ পারফিউমের ঘ্রাণ আরও গাঢ় হয়ে পরিবেশকে ভরিয়ে দিল। যখন জ্যাসপার টেবিলে নিজের আসনে বসল, ফিওনা তৎক্ষণাৎ বুঝতে পারল এটি ছিল জ্যাসপারের গায়ের পারফিউম। ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি প্রবাহিত হতে লাগলো। ইচ্ছে করছিল যেন জ্যাসপারের শরীরে নাক ডুবিয়ে সেই ঘ্রাণ গ্রহণ করতে। নিজের ওপর রাগ হচ্ছে, এই অদ্ভুত নোংরা চিন্তা কেন তার মনে ঢুকে পড়ছে। ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো কেন সে এসব ভাবছে। তার ভেতরের কিছু একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেন জ্যাসপারের প্রতি আকর্ষণ এক নতুন মাত্রা অর্জন করেছে। ফিওনার অন্য মনস্কতা হয়তো জ্যাসপার কিছুটা আন্দাজ করতে পারল। তার চোখে যে অদ্ভুত দীপ্তি, সেটা দেখে মনে হলো কিছু একটা চলছে তার মনে। কিন্তু ফিওনা তখন কোথায় হারিয়ে গেছে সে নিজেই জানে না। জ্যাসপার যখন ফিওনাকে ডাকলো, তার কণ্ঠে এক ধরনের তীব্রতা ছিল। ফিওনা, এই শব্দটি যেন তাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে এলো। ফিওনা কেঁপে উঠল, তার ধ্যান ভেঙে গেল। জ্যাসপার টেবিলে বসে তাকে লক্ষ্য করছিল। এভাবে বসিয়ে রাখবে নাকি? খাবারটা পরিবেশন তো করবে।
প্রচুর খিদে পেয়েছে, আগে খাবারটা দাও। সবাই খেতে বসেছে, এসব আকাশ কুসুম ভাবনায় পরেও ডুবে থাকা যাবে। ফিওনার পুনরায় নিজের ওপর নিজের রাগ হতে শুরু করলো। আর কোনো কিছু না বলেই সবাইকে খাবার বেড়ে দিল। খাবারের মাঝে অ্যাকুয়ারা সরাসরি জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে প্রিন্স অরিজিন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে ফিওনাকে নিয়ে গ্রাস হাউস থেকে বের হয়ে ওই হ্রদের একটু গোসল করতে যেতাম। জ্যাসপার কিছুটা নিঃসংকোচে উত্তর দিল, ওকে, কিন্তু খেয়াল রাখবে এই মেয়েটা যেন আবার পালিয়ে না যায়। অবশ্য পালাতে পারবে না, তবু ওর জন্য খামোখা আমি কোনো হয়রানি করতে চাই না। অ্যাকুয়ারা তার কথা সমর্থন করলো। না না প্রিন্স, আপনি আমার উপর ভরসা রাখুন, ফিওনা এমন কিছুই করবে না। শুধুমাত্র অল্প সময়ের জন্য বাইরে যেতে পারবে। জ্যাসপার বলল। আমি চাই না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটুক। অ্যাকুয়ারা হাসি মুখে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন প্রিন্স, আমি সব কিছু নিয়ন্ত্রণে রাখবো। খাবার শেষ করেই ফিওনা আর অ্যাকুয়ারা গ্লাস হাউসের বাইরের দিকে বেরিয়ে পড়ল। কড়া রোদে প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও ধীরে ধীরে ফিওনা আবার বাইরের হাওয়ার প্রশান্তি অনুভব করলো। এটি যেন তার দীর্ঘ বন্দি দশা থেকে মুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা। চারিদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে সে দেখল পাহাড়গুলো সত্যিই অসাধারণ সুন্দর। বনভূমির মাঝে গাঢ় সবুজ রং ফুটিয়ে তুলেছে এবং হ্রদের পানিগুলো কতটা পরিষ্কার আর নীল, যেন এক বিশাল নীল সুতোর মতো জলরাশি সারা পৃথিবীকে আলিঙ্গন করে আছে। হঠাৎ ফিওনার দৃষ্টি আকর্ষণ করলো অ্যাকুয়ারা, যে একটি ছোট রঙিন নৌকা সেটাকে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে। নৌকার চারিপাশে নানা রঙের ফুলগুলো যেন এক জাদুকরী জগতের সূচনা করছে। ফিওনার চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস। এটা কি তুমি সাজিয়েছো? ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো। অ্যাকুয়ারা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভাবলাম আজকের জন্য কিছু বিশেষ করি। এই নৌকাটা আমাদের জন্য আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করার জন্য তৈরি করলাম। ফিওনা হাসি মুখে নৌকাটির দিকে আরও একবার তাকালো। ফুলগুলো যেন নৌকার সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। ফিওনা আর অ্যাকুয়ারা দুজনে নৌকায় উঠে পড়ল। নৌকাটা ফুলের মাঝে অবস্থান করছিল, যেন প্রকৃতির এক অনন্য শোভা। ফিওনা মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। নৌকার পাশে থাকা রং বেরঙের ফুলগুলো যেন তাদের হাসিকে আরো উজ্জ্বল করে তুলছিল। সাবলীল হেসে ফিওনা দুই পা পানিতে ডোবালো। কোমল পানি তার পায়ের তলে ছুঁয়ে গেল, যেন ঠান্ডা স্নিগ্ধতা নিয়ে এসেছে। পায়ের তলায় নাচাতে নাচাতে ফিওনা এক বাচ্চার মতো হাসতে লাগলো। প্রতিটি ঢেউ যেন তার হাসির সাথে তাল মিলিয়ে নাচছিল। ফিওনা উল্লাসের সাথে বলল, কি অসাধারণ! এটা তো সত্যি এক রূপকথার অনুভূতি। অ্যাকুয়ারা তার পাশে বসে ফিওনার আনন্দ দেখে ভীষণ খুশি হলো। ঠিক বলেছ, এটা আমাদের জন্য একটা রূপকথার আনন্দ। সে বলল, ফিওনার মনে হচ্ছিল এই প্রথম এখানে আসার পর এতটা আনন্দ সে কখনো অনুভব করেনি। প্রকৃতির সাথে এই সংযোগ, মুক্ত বাতাসের স্রোত আর ফুলের সৌন্দর্য সবকিছু মিলিয়ে যেন তার হৃদয়কে প্রশান্তি দিচ্ছিল। আচ্ছা ফিওনা, চলো এবার হ্রদের নামি। অ্যাকুয়ারা উৎসাহের সঙ্গে বলল। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। দুজনে একসাথে পানির গভীরে নেমে গেল। হালকা ডুব দিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়ালো। হঠাৎ ফিওনা দুষ্টুমি করে অ্যাকুয়ারার দিকে পানি ছিটিয়ে দিল। নামো ফিও। অ্যাকুয়ারা হাসতে হাসতে হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিল। অ্যাকুয়ারার চোখে মুখে পানি পড়তে লাগলো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। এই বলে অ্যাকুয়ারা সৃষ্টির প্রক্রিয়ায় ড্রাগনের রূপে পরিণত হলো। বিশাল নীল ডানা ঝাপটিয়ে উঠল আর সে পানির উপর দিয়ে গা ছমছম করা এক দারুণ দৃশ্য সৃষ্টি করলো। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। অ্যাকুয়ারা যখন ডানা ঝাপটালো তখন তার বিশাল ডানা থেকে পানি ছিটকে ফিওনার দিকে এলো আর স্রোতের সঙ্গে ভেসে যেতে লাগলো সে। হঠাৎ তার মুখে ও চোখে পানি ঢুকে গেল, যেন এক জলোচ্ছ্বাসে ডুবে যাচ্ছে। অ্যাকুয়ারা থামো প্লিজ, এটা কিন্তু চিটিং।
ফিওনা অস্থির হয়ে চেঁচিয়ে উঠল। এক হাতে জল ধরে রাখতে চেষ্টা করেও হাসি আর অস্থিরতা সামলাতে পারছিল না। ফিওনা আর অ্যাকোয়ারা যখন আনন্দে মেতে উঠেছে তখন দূরে একজোড়া চোখ তাদের দিকে গভীর দৃষ্টি নিবন্ধিত করেছিল। সেই শান্ত পলকহীন চোখের অধিকারী জ্যাসপার তার বিশাল গ্লাস হাউসের ছাদে দাঁড়িয়েছিল। তার মনোযোগ সারা বিশ্বের সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে ফিওনার হাসিতে নিবিষ্ট হয়েছিল। ফিওনার হাসির ঝড় যেন তার হৃদয়ে এক অস্থিরতা সৃষ্টি করছিল। প্রতিটি হাসির ঢেউ জ্যাসপারের ভিতরটা নাড়া দিচ্ছিল অদ্ভুত এক অনুভূতি। মাথায় অস্পষ্ট একটা চাপ অনুভব করছিল, যেন মাথা থেকে কিছু নিষ্ক্রিয় হচ্ছে। এরই মাঝে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল, যেন সেখানে এক অজানা শক্তির স্রোত প্রবাহিত হচ্ছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে কিছু একটা ফাংশন অ্যাক্টিভ হয়ে উঠছে। রাত পেরিয়ে ভোরের হালকা আলোর আভা ছড়িয়ে পড়লেও ফিওনার মন যেন স্থির নয়। সে এখনো গ্লাস হাউসের স্বচ্ছ কাচের বাইরে তাকিয়ে আছে। এই পরপাশে, এই বন্দিত্বে আজ যেন তার মনে পড়ছে গ্র্যান্ডপা, মিস ঝাং, লিয়া আর লিনের কথা। সেই চেনা মুখগুলো সেই আন্তরিক থেকে বিচ্ছিন্ন হয়ে সেই মায়াময় স্মৃতিগুলো তার অন্তরে গভীর শূন্যতা জাগিয়ে তুলছে। তার পড়াশোনা, তার ভবিষ্যৎ সবকিছু যেন এই পরাধীনতার অন্ধকারে ম্লান হয়ে গেছে। বারবার নিজেকে প্রশ্ন করছে, এই কাঁচের খাঁচার বাইরে কি আদেও মুক্তি আছে? সে কি আবারও সেই চেনা পৃথিবীর আলোয় ফিরে যেতে পারবে, নাকি এই বন্দিত্বই তার চিরন্তন পরিণতি? মনে পড়ছে সেই দিনের কথা যখন তার বাবা মায়ের সাথে উৎসবের আনন্দে ছুটে আসছিল চীনের বেইজিং শহরে গ্র্যান্ডপার বাড়িতে। সেদিনের সেই বিধ্বংসী দুর্ঘটনা, সেই রক্তের লাল ছোপ আর প্রাণহীন দেহগুলোর মাঝে একমাত্র সে বেঁচে গিয়েছিল। এখন ভাবছে হয়তো সেই দিনই মৃত্যু তার জন্য সবচেয়ে সঠিক পরিণতি ছিল। অলৌকিকভাবে বেঁচে থাকা, এই বেঁচে থাকার বোঝা এখন তাকে আরো ক্লান্ত করে তুলছে। তার অবচেতন মনে প্রার্থনা জাগে, যদি সে বাবা মায়ের পাশে সেই রাতেই চলে যেতে পারত, তবে হয়তো আজকের এই বন্দিত্ব আর অসহ্য একাকিত্ব তাকে আর সহ্য করতে হতো না। ফিওনার চোখে ম্লান অশ্রু ঝরছে, ভোরের হালকা আলোয় মিশে যাচ্ছে। এই একাকিত্বে তার অসহায় হৃদয়ে এক অদ্ভুত অবসাদ নেমে এসেছে, যেন জীবনের প্রতি সবটুকু আশা মুছে গেছে। ফিওনা এক দফা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ মনে মনে স্বপ্ন বুনল, যদি এমন হতো কোনো এক অলৌকিকভাবে তার জীবনে প্রিন্স চার্মিং এসে হাজির হতো, এক দুর্দান্ত সাহসী মানুষ যে নির্ভীকভাবে এই শয়তান ড্রাগনের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাস্ত করতে পারবে। তার স্বপ্নে সেই প্রিন্স যেন যুদ্ধের প্রতিমূর্তি, মুখে অপরাজেয় দৃঢ়তা, চোখে অটল বিশ্বাস। সে এগিয়ে এসে শক্ত হাতে তার হাত ধরে নিয়ে যায় তাকে, যেন এই বন্দিত্ব, এই নিরাশার দেওয়াল মুহূর্তেই ভেঙে পড়ে। ফিওনা কল্পনা করে প্রিন্স চার্মিং তাকে মুক্তির আলোর পথে নিয়ে যাচ্ছে, যেখানে নেই কোনো বাধা, নেই কোনো দ্বন্দ্ব, শুধু স্বাধীনতার নির্মল বাতাস। তবু তার মনের কোণায় এক ধরনের সংশয় রয়ে যায়, এমন এক বাস্তবতা যেখানে স্বপ্ন আর বাস্তবের মাঝে ব্যবধান, এক গভীর শূন্যতা। ফিওনার বুকের গভীর থেকে প্রশ্ন জাগে, সত্যিই কি এমন কেউ আছে এই নির্জন পরবাসে? কি সত্যিই তার প্রিন্স চার্মিং আসবে তাকে বাঁচাতে? জ্যাসপারের চোখেও আজকে রাতে এক বিন্দু নিদ্রা ছিল না। শীতল ধূসর ভোর রাত যেন ধীরে ধীরে তাকে আচ্ছন্ন করে রাখছে এক অদ্ভুত ঘোরের মতো। এই প্রথমবার তার মস্তিষ্কের শিরায় শিরায় বয়ে চলেছে অচেনা এক আবেগের প্রবাহ, যা আগে কখনো অনুভব করেনি। মনে হচ্ছে কোথাও কিছু ছিন্ন ভিন্ন হচ্ছে, যেন ভেতরে কোনো শক্ত বন্ধন আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। তার হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠেছে এক অজানা আকাঙ্ক্ষায়। সেই উপলব্ধির উৎস কোথায় সে নিজেই বুঝে উঠতে পারছে না। এক অমুক অস্থিরতা তার ভেতর দানা বাঁধছে, কেবলমাত্র যাকে অনুভব করা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। এই মনোযোগহীনতার পথে কে তাকে টেনে নিয়ে যাচ্ছে? কোথায় তার সেই নির্দয় লক্ষ্য, যে উদ্দেশ্য এতদূর পথ পাড়ি দিয়েছিল? সে জানে তার যাত্রার এক অমোঘ লক্ষ্য ছিল তার ভাইকে উদ্ধার, প্রতিশোধ আর এক রাজ্যের সুরক্ষা। কিন্তু আজ সেই লক্ষ্য কুয়াশায় ঢাকা পড়েছে, যেন আকাশে উড়ন্ত ধূমকেতুর মতো এক রহস্যময় সুর তার পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। জ্যাসপারের শক্ত মনের ভিতর আজ এক পলক কম্পন তাকে দ্বিধার পথে ঠেলে দিচ্ছে। স্বপ্নের
মনের অপূর্ণতার মতো অবক রহস্যে আবদ্ধ করে রাখছে। জ্যাসপার সকাল সকাল বেরিয়ে গেছে যেন কোনো গোপন মিশনে। এটি সেই একই কাজ যেটা সে এখানে আসার পর থেকে নিয়মিত করছে, অথচ আলভিরা কিংবা থারেনিয়াস কেউই জানে না এর উদ্দেশ্য বা গন্তব্য। এদিকে ফিওনা আর অ্যাকোয়ারা সকালের নাস্তা সেরে রান্নাঘর গোছাচ্ছে। সূর্যের আলোয় রান্নাঘর উজ্জ্বল হয়ে উঠেছে, আর সকালের হালকা হাওয়া যেন কিছুটা স্বস্তি এনে দিচ্ছে। এই সময়ে ফিওনা অ্যাকোয়ারার পাশে এসে ফিসফিস করে বলল, বলছিলাম যে অ্যাকুজ, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? অ্যাকোয়ারা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। হ্যাঁ, বলো কি সাহায্য? ফিওনার কণ্ঠে একটু নিরাশার ছাপ ফুটে উঠল। এখানে তো টিভি মোবাইল কিছুই নেই, সময় কাটানোটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তুমি কি কিছু উপন্যাস, নোবেল বা বই এনে দিতে পারবে? সেগুলো পড়ে অন্তত সময়টা কাটানো যেত। অ্যাকোয়ারা মাথা নেড়ে বলল, বুঝতে পারছি। ঠিক আছে, আমি তোমার জন্য কিছু বইয়ের ব্যবস্থা করার চেষ্টা করব। ফিওনার মুখে খুশির আভা ফুটে উঠল, যেন একটু মুক্তির স্বাদ পেল সে। অ্যাকোয়ারা কিছুটা বিস্ময়ের সুরে বলল, প্রিন্স সকাল সকাল কোথায় চলে গেল? ফিওনা তার মনের মধ্যে এক চিলতে স্বস্তির হাসি নিয়ে ভাবল, ভালোই হয়েছে। ওই ফায়ার মনস্টারটা যতক্ষণ থাকে আশেপাশে এক অদ্ভুত অস্বস্তি ছেয়ে থাকে। এমন নয় যে সে তাকে দেখে শুধু আতঙ্কিত হয়, বরং তার উপস্থিতিতে যেন চারিপাশের বাতাস ভারী হয়ে যায়। ফিওনার মনে হয় যেন তার স্বাধীনতা কোথাও হারিয়ে যায়, আর নিজেকে আরো ছোট মনে হয় সেই অগ্নিসম শক্তির সামনে। ফায়ার মনস্টার এই নামটাই তার মন থেকে উঠে আসে। ফিওনার চোখে জ্যাসপারকে কেবল এই নামেই যেন চেনা যায়। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সোনালি আভা মুছে সন্ধ্যার নরম আলো এসে মিশল আকাশের গাঢ় নীলের সঙ্গে। পাহাড়ের চূড়ায় বসে মুক্ত বাতাসের ছোঁয়া নিতে নিতে থারেনিয়াস আর আলভিরা দূরের দিগন্তের দিকে তাকিয়ে আছে। একটা প্রশান্ত নীরবতা যেন তাদের ঘিরে রেখেছে। আলভিরা হঠাৎ আনমনে প্রশ্ন করল, আচ্ছা থারেনিয়াস, তোমার কাছে কোথায় বেশি ভালো লাগে, ভেনাসে নাকি পৃথিবীতে? থারেনিয়াস একটু হাসল, যেন এই প্রশ্নে কোনো গোপন আনন্দ আছে। আমার কাছে ভেনাসই ভালো লাগে। সে ধীরে বলে উঠল, সেখানেই আমি ড্রাগন রূপে নিজেকে প্রকাশ করতে পারি, নিজের সমস্ত শক্তি প্রয়োগের স্বাধীনতা পাই। এই পৃথিবীতে সেই স্বাধীনতা কোথাও নেই। আলভিরা একটু দূরে তাকিয়ে মৃদু স্বরে বলল, কিন্তু থারেনিয়াস, আমার তো পৃথিবীতেই ভালো লাগে। এখানকার প্রকৃতি, এর হাওয়া, এর জলবায়ু অনেক সুন্দর। আর এর সাথে একটা জিনিসও ভালো লাগে। থারেনিয়াস ভ্রু কুঁচকে তাকালো, কিছুটা কৌতূহলী হয়ে বলল। কোন জিনিস? আলভিরা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার চোখে এক বিষণ্ণ আলোর ঝিলিক ফুটে উঠল। এই পৃথিবীর মানুষের জীবনধারা, তাদের সরলতা আর সেই ছোটোখাটো স্বপ্নগুলো যা কখনো পূর্ণ হয়, আবার কখনো শুধু কল্পনায় রয়ে যায়। এখানে প্রকৃতির সাথে সেই মানুষগুলোর আবেগ যেন মিশে গিয়ে একটা অদ্ভুত সুন্দর সৃষ্টি করেছে, যা ভিনাসে কখনো পাইনি। থারেনিয়াস আলভিরার মুখের দিকে তাকিয়ে রইল। একটা গভীর প্রশান্তি যেন তাদের দুজনকে অব্যক্তভাবে সংযুক্ত করে রেখেছে। আলভিরা চুপ করে মাথা নিচু করে ফেলল। সন্ধ্যার হালকা বাতাসে তার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে উঠল। দেখো থারেনিয়াস, আলভিরা কাঁপা কণ্ঠে বলল, এখানে পৃথিবীর মানুষ নিজেদের মনের গভীরতম চাওয়াগুলোকে অবলম্বন করেই পথ চলতে পারে। যখন দুজন মানুষ একে অপরকে মন থেকে চায়, তখন তাদের মিল হয়ে যায়। অভ্যন্তরীণ সংযোগ, হৃদয়ের শক্তি, যেন স্বাভাবিকভাবেই সব কিছু ঘটে যায়। আর আমাদের দেখো, আমাদের তো সেই সংযোগ খুঁজে পাওয়ার জন্যই সফটওয়্যার ব্যবহার করতে হয়। যদি সেটা 100% না মেলে, তবে কিছুই হয় না। আমাদের অস্তিত্বের এই কৃত্রিমতায় যেন সব কিছু আটকে আছে। থারেনিয়াস বিস্ময়ে তাকিয়ে রইল। সে কখনো আলভিরাকে এমনভাবে দেখেনি। আলভিরার চোখে জমে থাকা অশ্রু যেন থারেনিয়াসের মনের গভীরে গিয়ে আঘাত করল। সে কিছু বলতে চাইল, কিন্তু তার কথাগুলো আটকে রইল। আলভিরা তার চোখ মুছতে মুছতে বলল, কখনো কখনো মনে হয় যদি আমরাও পৃথিবীর মতো সহজে ভালোবাসতে পারতাম। আমাদের এই কৃত্রিম সীমাবদ্ধতা না থাকলে হয়তো আমাদের জীবনটা ভিন্ন হতো।
থারিনিয়াস তার কাঁধে হাত রাখলো, কিন্তু কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। সেই মুহূর্তে দুজনেই বুঝতে পারল তাদের মাঝে যেন এক অপূর্ণতা বাসা বেঁধে আছে, একটা আকাঙ্ক্ষা যা তারা স্পর্শ করতে পারে না। থারিনিয়াস দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল আলবিরার দিকে। তার চোখে যেন বেদনার এক গাঢ় ছাপ ফুটে উঠেছে, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তুমি ঠিক বলেছ আলভিরা। থারিনিয়াস শান্তভাবে বলল, আমার মন থেকে একে অপরকে চাই, আমরা মন থেকে একে অপরকে চাই, কিন্তু এই সফটওয়্যারের প্রাচীর আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে শতকরা পূর্ণ মিল না থাকলেও আমাদের এক হতে দেওয়া হয় না। যদি পৃথিবীতে মানুষ হতাম তবে হয়তো এই বাধা ভেঙে পালিয়ে যেতে পারতাম, আমরা নিজেদের মতন করে জীবন গড়ে নিতে পারতাম। আলবিরা মাথা নাড়ল, তার চোখে গভীর আক্ষেপ। কিন্তু আমাদের তো ফালানোর উপায় নেই থারিনিয়াস। আমাদের জীবনের নিয়ন্ত্রণ যেন এক কৃত্রিম অ্যালগরিদমের হাতে। পৃথিবীর মানুষের মতো নিজেদের ইচ্ছে মতো জীবন গড়তে পারা আমাদের জন্য শুধুই এক স্বপ্ন। আর আমাদের যদি ড্রাগন বংশের পরম্পরা ধরে রাখতে হয় তবে এই সফটওয়্যার বাধ্যতামূলক। থারিনিয়াস চুপ করে রইল। তার মধ্যে এক গভীর কষ্ট জমা হতে লাগলো। তাদের এই সম্পর্কের সীমাবদ্ধতা, এই বাধা যেন তার হৃদয়ের এক অজানা অংশে আঘাত হানল। আলভিরা ভেবেছিল হয়তো থারিনিয়াস কোনো কথা বলবে, কোনো আশ্বাস দেবে, কিন্তু সে বুঝতে পারল এই কঠোর বাস্তবতার সামনে তাদের কিছুই করার নেই। থারিনিয়াস মৃদুস্বরে বলল, কিন্তু আমি জানি আলবিরা, কোনো একভাবে আমাদের মধ্যে এই মনের মিল, এই চাওয়াটা হয়তো কখনো মিথ্যে নয়। তবুও নিয়তির খেলা আমাদের সেই ইচ্ছেকে অস্বীকার করে দেয়। হঠাৎ আলবিরা প্রশ্ন করল, তাও ভালো আমরা এই ভালোবাসার নতুন অনুভূতি উপলব্ধি করতে পারি, কিন্তু প্রিন্স, তার মধ্যে তো এসব কিছুই নেই। যদি তার মধ্যেও এমন অনুভূতি থাকতো তাহলে কি হতো? থারিনিয়াস আলবিরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি কি বলছো আলবিরা? প্রিন্সের মধ্যে এই অনুভূতি অসম্ভব। সে শুধু দায়িত্ব পালন করেন, ভালোবাসার ধারণা তার কাছে একেবারেই অজানা। আর তাছাড়া এই জন্য তো পার্টনার ইতিমধ্যে ঠিক করা আছে। প্রিন্সেস অ্যালিসা। তাকে ভালোবাসা বা মায়া মমতার জটিল অনুভূতিতে জড়ানোর কোনো প্রয়োজন নেই। আলবিরা মৃদু শ্বাস ফেলল। তবে থারিনিয়াস, এমন যদি হতো প্রিন্সের মধ্যে হঠাৎ করে ভালোবাসার বোধ জেগে উঠত, যদি কোনো অলৌকিকভাবে তার হৃদয়ের অনুভূতি সঞ্চার হতো, তাহলে কি হতো? থারিনিয়াস একটু থেমে বলল, তাহলে হয়তো তিনি বুঝতে পারতেন যে এই অনুভূতিটা কেমন শক্তিশালী এবং কেমন বিপজ্জনকও। কিন্তু প্রিন্স তো এমন কিছু অনুভবের জন্য তৈরি নন আলবিরা। তার মধ্যে লাভ ফাংশনাল ডিলিট করে দেওয়া হয়েছে, যেখানে অনুভূতিগুলোর কোনো স্থান নেই। আলবিরা মাথা নাড়ল। হয়তো তুমি ঠিকই বলছো। প্রিন্স যদি কখনো কাউকে ভালোবাসার মতো দুর্বল হতেন, তবে তার এই শক্তি ও দায়িত্বের ভার হয়তো তার জন্য বোঝা হয়ে যেত। তবুও মাঝে মাঝে ভাবি, হয়তো এই কঠোরতায় এক ধরনের শূন্যতা আছে। হয়তো তার মধ্যেও কোথাও লুকিয়ে আছে ভালোবাসার মতো কোমল অনুভূতি, যা আমাদের মতো সাধারণ ড্রাগনও বুঝতে পারে না। থারিনিয়াস আবার চুপ হয়ে গেল। প্রিন্সের জীবন এবং তার দায়িত্বের কথা ভাবতে গিয়ে তাদের নিজেদের জীবনকেই যেন আরো নিরানন্দ, আরো সংকীর্ণ মনে হলো। রাতের নিস্তব্ধতা ভাঙার মতো আর কোনো শব্দ নেই। ফিওনা একা একা ডাইনিং টেবিলে বসে খাবারের শেষ কাটা চালাচ্ছে। কক্ষের শূন্যতায় সে বারবার তাকিয়ে দেখে, কিন্তু জ্যাসপার এখনো ফেরেনি। দূরের গুমট অন্ধকারে ফিওনার মনে শঙ্কার একটি ছায়া ছড়িয়ে পড়ছে। অন্যদিকে জ্যাসপার নিঃসঙ্গ পায়ে হাঁটছে চীনের নির্জন শীতল রাস্তায়। চারিপাশে যেন এক অমোঘ অন্ধকার মেঘালির মতো জড়িয়ে রয়েছে। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে ছায়া আধারে ঢাকা কিছু অবয়ব তার চারপাশে ঘিরে ধরে। জ্যাসপার তাদের শনাক্ত করতে চেষ্টা করে, কিন্তু সে দ্রুতই অনুভব করে তাদের অভিসন্ধি। একে একে তাদের মধ্যে একজন এগিয়ে এসে এক অশুভ কণ্ঠে বলল,
জ্যাসপার স্থির চোখে তার চারপাশের মুখগুলো পর্যবেক্ষণ করছে। তার চোখে সানগ্লাস, মুখে মাস্ক, তবুও তারা মুখের রেখায় কোনো ভয় বা উদ্বেগের চিহ্ন নেই। একজন তীক্ষ্ণ ছুরির ঝলক তুলে ধরেছে তার দিকে, আর একজন বন্দুকের নলের আঘাতে তাকে লক্ষ্যপ্রস্ত করেছে। হাতের ছুরি ছলকাচ্ছে চাঁদের কিরণে। তাদের চোখে এক অগ্রাসী হিংস্রতা ফুটে উঠেছে, যেন রাতের অন্ধকারে এদের রক্তপিপাসা শীতল বাতাসকে আরো শীতল করে তুলছে। জ্যাসপার একদৃষ্টিতে তাদের চোখে তাকিয়ে আছে, যেন একটি অদৃশ্য শক্তি তার চারিপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি, যা দেখে অপরাধীরা এক মুহূর্তে থমকে যায়। আচমকায় জ্যাসপারের চোখে যেন আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠল, আর এক মুহূর্তেই সে ভুলে গেল ভেনাসের সেই কঠোর নিয়ম, মানবজাতির প্রতি কোনো ক্ষতি না করার আদেশ। ফুরফুরে মেজাজের এক বদলে যাওয়ার রূপে সে দ্রুততার সাথে নিজের কপালে ঠেকানো বন্দুকের দিকে হাত বাড়ালো। শক্ত হাতে বন্দুক সহ আক্রমণকারীর হাতটা মুচড়ে ধরল, যেন কোনো মতেই তার মাথায় এই অস্ত্রের হুমকি মেনে নেওয়া সম্ভব নয়। আকাশের গর্জনের মতো তার ক্রোধ ছড়িয়ে পড়তে লাগলো, চোখে যেন ঘনীভূত মেঘের গাঢ় ছায়া। এ এক আদিম ও ভয়ঙ্কর শক্তি, যার সম্মুখে কোনো মানুষকে দাঁড় করানো বিপজ্জনক। জ্যাসপারের শক্ত হাতে মুচড়ে ধরা আক্রমণকারীর কণ্ঠ থেকে অসহায় গোঙানির শব্দ বের হলো, কিন্তু এর মধ্যেই আরেকজন সাহসী এগিয়ে আসতে শুরু করলো। তার চোখের পলকে জ্যাসপার সজোরে লোকটার বুকের মধ্যে এক লাথি মারল, যার শক্তিতে লোকটি ছিটকে গিয়ে পাশের লোহার খাম্বার সাথে ধাক্কা খেল। ঠিক সেই মুহূর্তেই জ্যাসপারের সানগ্লাস চোখ থেকে নিচে পড়ে গেল। আশেপাশে দাঁড়ানো সব ছিনতাইকারী হতবাক হয়ে গেল। তার চোখ দুটো ঠিক যেন সবুজ পান্নার মতো, সৌন্দর্যে অভিভূত, কিন্তু তাতে যেন প্রগাঢ় ভয় ছড়িয়ে আছে, এক আদিম হিংস্রতা। এমন সময় আরেকজন লোক ছুরি হাতে এগিয়ে এসে তাকে আঘাত করতে উদ্যত হলো। জ্যাসপার ছট করে নিজের হাত বাড়িয়ে ছুরিটা ঠেকিয়ে দিল, কিন্তু তার নিজের হাতে আঘাত লেগে গেল, আর হাতের কাঁটা থেকে ধীরে ধীরে রক্তের মতো এক ধরনের তরল বের হতে শুরু করলো। লাল নয়, সবুজাভ বিষাক্ত শৈলীর এক তরল। সে নিজেই বুঝলো এই রক্ত কোনো সাধারণ মানবীয় নয়, বরং এক ভিন গ্রহের রহস্যপূর্ণ প্রমাণ। সবুজ রঙের অদ্ভুত ঝলক দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। তাদের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল, কারণ তখনই স্পষ্ট হলো জ্যাসপার কোনো সাধারণ মানুষ নয়। বুঝতে পেরে ভয় তাদের মধ্যে ছড়িয়ে পড়ল, কিন্তু জ্যাসপারও বুঝলো এই মানুষগুলোকে ছেড়ে যাওয়া তার জন্য আরো বিপদ ডেকে আনবে। এমন সময় একজন লোক সাহস করে গালি ছুড়ে দিল। বাস্টার্ড, কে তুই? শব্দগুলো যেন আগুনের মতো জ্বলন্ত তীর হয়ে তার রাগের স্ফুলিঙ্গে এসে পড়ল। মুহূর্তেই জ্যাসপারের ভেতর ধিকে ধিকে জ্বলে ওঠা ক্রোধের আগুন দাবা নলের মতো ছড়িয়ে পড়ল। নিজেকে আর সংযত রাখতে পারল না। হঠাৎ তাদের সামনে তার মানব সত্তার সব বাঁধ ভেঙে গেল, আর সে ধারণ করলো নিজের আসল রূপ, এক ভয়ঙ্কর মহাকায় সবুজ ড্রাগন। তার ডানা বিশাল, যেন আকাশ আচ্ছন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে, আর তার দাঁতগুলো তীক্ষ্ণ হিংস্রতার এক নগ্ন প্রকাশ। এই ভয়াবহ রূপ দেখে গুন্ডারা প্রায় বোবা হয়ে গেল। তাদের ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না। তারা কাঁপতে শুরু করলো, মনে হলো যেন দম বন্ধ হয়ে আসছে তাদের। জ্যাসপারের চোখের কঠিন সবুজ দৃষ্টিতে তারা বুঝে গেল এ মৃত্যু, যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে, এক মহাশক্তির অবিস্মরণীয় শাস্তি। গুন্ডাদের মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠল, হাত পা কাঁপতে শুরু করলো, আর তারা প্রাণ ভয়ে উল্টো পায়ে ছুট লাগালো। কিন্তু তাদের সেই নিরর্থক পালানোর চেষ্টায় মুহূর্তেই ইতি টানল জ্যাসপারের নৃশংস প্রতিশোধ। তার বুকের গভীর থেকে এক গর্জনের সাথে সে আগুনের বিশাল গোলা ছুড়ে দিল তাদের দিকে, যেন দহনের শুদ্ধতাই তাদের সমূলে ভস্ম করে দেবার সংকল্পে। আগুনের গোলাটি ধেয়ে গেল বাতাস চিরে, আর তাদের শরীর ছুঁতেই জ্বলন্ত স্ফুলিঙ্গের কণা তাদেরকে চারিদিকে ছড়িয়ে দিল। মুহূর্তের ভেতরেই সেই জ্বলন্ত অগ্নিশিখা তাদের শরীরকে গ্রাস করল, যেন কোনো দানবীয় সাপ। চিৎকার করার মতো সাহসটুকুও তাদের হারিয়ে গেল। জ্যাসপারের চোখে আগুনের আলো প্রতিফলিত হচ্ছিল,
যেন তিনি মৃত্যুর দেবতারূপে নেমে এসেছেন এই নির্বোধ মানুষগুলোর দম্ভকে চূর্ণ করতে। ভেনাসের কঠোর শাসন ভঙ্গ করে 6 জন মানুষকে হত্যা করায় জ্যাসপারের ঘাড়ের ট্যাটু যেন সতর্ক সংকেতের আলোয় ধক ধক করতে লাগলো। প্রতিটি সিগন্যাল জানান দিচ্ছিল পৃথিবীতে তার অস্তিত্বের সময়সীমা ফুরিয়ে আসছে। তার শরীরের জন্য এখনই প্রয়োজন একমাত্র বায়োকেমিক্যাল, যা তার রক্তকে স্থিতিশীল রাখতে পারে। কিন্তু এই সংকটময় মুহূর্তে কি করবে তাই স্থির করতে পারছিল না জ্যাসপার। মাথার ভেতর যেন ঝড় বইছিল। প্রান্তরাহিত এক শূন্যতার মাঝে দাঁড়িয়ে থাকা এই এলিয়েন যুদ্ধবাজ নিজেকে অসহায় বোধ করল। শেষমেশ নির্জনতা ভেঙে হঠাৎ এগিয়ে চলল সামনের দিকে, যেন এক অদৃশ্য তাড়নায় টান অনুভব করলো। ঝোড়ো পায়ে চলতে চলতে লেকের ধারে এসে পৌঁছলো সে। সেখানে এক তরুণী দাঁড়িয়ে ছিল, গভীর রাতে একাকী, কোনো বাহনের জন্যে অপেক্ষামান। তার অবুঝ চোখে পৃথিবীর নিষ্পাপতা আর নির্বুদ্ধিতা যেন মূর্ত হয়ে উঠেছিল। জ্যাসপার পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, আর ক্রমশ তার মনের গহীনে ছায়া ফেলতে শুরু করলো অশুভ এক অভিপ্রায়। এ যেন পৃথিবীর নিষ্ঠুর প্রয়োজনের কাছে কোনো দেবদূতের অবাঞ্ছিত আত্মসমর্পণ। হেই বিউটিফুল। জ্যাসপারের কণ্ঠস্বর যেন রাতের নিস্তব্ধতাকে ভেদ করে মেয়েটির অন্তরে ঢুকে পড়ল। মেয়েটি তাকিয়েই থমকে গেল, বিস্ময়ে অভিভূত। জ্যাসপারের সবুজ চোখ দুটো যেন অনন্ত রহস্যে ভরা, আর রক্তিম বেগুনি ঠোঁট দুটো তার হাসিতে শীতল আগুনের মতো জ্বলছে। যেন এক স্বর্গীয় সৌন্দর্যের অবতার তার সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটির মনে হলো এ বুঝি কোনো দেবতার মূর্ত প্রতিমা, কোনো স্বর্গীয় রাজকুমার। জ্যাসপার হালকা হেসে বলল, বলেছিলাম এত রাতে গাড়ি পাবেন না, আমার গাড়ি ওখানে দাঁড়ানো আছে, আসুন পৌঁছে দিই আপনাকে। মেয়েটি যেন নিজের মুগ্ধতা সামলাতে পারছিল না, কোনো কথা বলার ক্ষমতা হারিয়ে তার সঙ্গেই হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে যেন এক অপরিচিত তীব্র আকর্ষণের মধ্যে জড়িয়ে পড়ছে। তার মনে পড়ল না এমন অপরিচিত কারো প্রতি এক গভীর মোহের শিকলে বাধা পড়ার অনুভূতি। জ্যাসপারের পেছন পেছন এগিয়ে চলল, তার উপস্থিতিতে যেন রাত আরো গভীর, আরো গাঢ় হয়ে উঠল। জ্যাসপার ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ধরল, যেন এক রাজকীয় আমন্ত্রণ। মেয়েটি তন্ময় হয়ে গাড়ির ভেতরে বসে পড়ল, তার হৃদয় যেন এক অপার কৌতূহলে আটকে গেছে। জ্যাসপার নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসল, চাবি ঘুরিয়ে ইঞ্জিনে প্রাণ দিল, আর এক চমৎকার বাঁকা হাসি তার ঠোঁটে খেলে গেল। তা অ্যাড্রেস কোথায়? জ্যাসপার চোখের কোণায় রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কণ্ঠে এক ধরনের গভীর সুর। মেয়েটি একটু থমকালো, তারপর মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে মৃদু কণ্ঠে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন। জ্যাসপার শুনে সামান্য মুচকি হাসল, যেন তার এই ছোট্ট পৃথিবীতে এই অনুরোধ তার বহু পরিচিত। সেই হাসিতে ছিল অন্ধকারে মোড়ানো এক নিষ্ঠুর আমন্ত্রণ, যা প্রতিধ্বনিত হচ্ছিল তার সবুজ চোখের গভীরে। গাড়ি ধীরে ধীরে সামনে এগোলো, আর রাত যেন আরো রহস্যময় হয়ে উঠল। এ যেন এক অজানা যাত্রা, যেখানে প্রত্যেকটি মুহূর্তে ঝুঁকি, অথচ একই সাথে এক অপ্রতিরোধ্য মোহ। অবশেষে গাড়িটি এসে থামল মেয়েটির বাড়ির সামনে। গাড়ির ইঞ্জিনের শব্দ স্তিমিত হয়ে চারপাশের নীরবতা যেন আরো গভীর হলো। মেয়েটি দরজা খুলে নামতে যাচ্ছিল, হঠাৎই জ্যাসপারের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ আপনাকে। জ্যাসপার তাকিয়ে রইল তার দিকে, চোখে রহস্যময় মায়ার ছায়া, তার ঠোঁটে সেই বাঁকা হাসির ঝিলিক, যা মনে করিয়ে দেয় গভীর রাতের দুর্বোধ্য কোনো মায়াজালকে। তারপর শীতল অথচ গাঢ় কণ্ঠে বলল, আই ডোন্ট নিড থ্যাঙ্কস, আই নিড ইউর লিপস। তার কণ্ঠস্বরের প্রতিটি শব্দ যেন ঝড় তুলল মেয়েটির মনের গভীরে, এমন সরাসরি তীক্ষ্ণ আবেদন যা কোনো নিয়মের বাঁধনে আবদ্ধ নয়, যা কোনো মানবিক ভদ্রতার সাথে পরিচিত নয়। এই কথা শুনে মেয়েটির গাল রক্তিম হয়ে উঠল, চোখের দৃষ্টিতে একরকম বিস্ময় ও আকর্ষণের দোলাচল। জ্যাসপারের মুখে সেই অদ্ভুত আত্মবিশ্বাস, যেন রাতের ছায়ার মতো রহস্যময়, যা কেউ বুঝতে পারে না, তবু যা থেকে দূরে থাকা অসম্ভব। আর কোনো সময় অপচয় না করে জ্যাসপার তীব্র আবেগ ও অদ্ভুত আকর্ষণের মিশ্রণে
তার ঠোঁট মেয়েটির ঠোঁটে মিশিয়ে দিল। সেই স্পর্শ যেন এক বিদ্যুৎ প্রবাহ, যা শরীরের প্রতিটি কোষে চমক তুলে দিল মেয়েটির। ঠোঁটের ওপর ঠোঁট, সেই গাঢ় গভীর চুম্বনে ছিল এক ধরনের অপ্রতিরোধ্য অধিকার, এক অবর্ণনীয় শক্তি যা তাকে মুহূর্তেই জড়িয়ে ধরল। মেয়েটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, যেন বাস্তবতার সবটুকু অস্তিত্ব সে হারিয়ে ফেলল। তার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে জ্যাসপারের স্পর্শ যেন অগ্নিকণার মতো চলছিল। সেই ছোঁয়াই ছিল আকাঙ্ক্ষার অতল গহ্বর, ছিল নিষিদ্ধতার মাদকতা। পৃথিবীর সমস্ত শব্দ যেন স্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গেছে। শুধু থেকে গেল এক নিষ্ঠুর অথচ মনোহর মিলনের মুহূর্ত, যা কখনো নিঃশেষ হবে না, যা কোনো একান্ত স্মৃতির গভীরে চিরস্থায়ী হবে। কিছুক্ষণ পর জ্যাসপার অনুভব করল তার ঘাড়ের ট্যাটুটি এখনো সিগন্যাল দিচ্ছে, এক অশনি সংকেত হিসেবে। মনে হলো তার শরীরে বায়োকেমিক্যাল প্রবেশ করছে, যা তার জন্য বাঁচার একটি আবশ্যকীয় উপাদান। তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে একটি অদ্ভুত বার্তা ভেসে উঠল। এটি প্রমাণ করছিল যে তার দুর্বলতা হ্রাস করতে হলে অন্য কোনো মানবীর চুম্বনে নয়, কেবল ফিওনার চুম্বনে রয়েছে তার আকাঙ্ক্ষিত জীবনদায়ক তরল। তাকে এক অদ্ভুত অশান্তি গ্রাস করল। ফিওনার প্রতি একটি গভীর এবং স্বতঃস্ফূর্ত আকর্ষণ অনুভব করে, যেন তার উপস্থিতি জ্যাসপারের ভেতরের এক দুর্লভ নিদ্রা জাগিয়ে তুলেছে। সে ভাবতে লাগলো, কেন শুধুমাত্র ফিওনা? কেন তার চুম্বনেই এই জাদুকরী ক্ষমতা বিদ্যমান? এ যেন একটি পুরনো গল্পের মতো, একটি কিংবদন্তি যেখানে কেবলমাত্র একজন নির্দিষ্ট নারী পারে তার দুঃখের অন্ধকার থেকে মুক্তি দিতে। ফিওনার সঙ্গে প্রথম চুম্বনে সেই মুহূর্তটি যেন এক অলৌকিক অভিজ্ঞতা, যা তার ভেতরের গভীরতায় অন্যান্য এক পরিবর্তন নিয়ে এসেছে। জ্যাসপার বুঝতে পারছিল তার জীবন এখন ফিওনার জীবন থেকে আবদ্ধ, এবং যে ফিওনা শুধুমাত্র একজন মানবী, তার কোমলতা, তার উষ্ণতা আর সেই চুম্বন যেখান থেকে বায়োকেমিক্যাল প্রবাহিত হবে, তাকে আবার নতুন জীবন দেবে। এ যেন এক অদৃশ্য বাঁধন, যা তাকে চিরকাল ফিওনার কাছে আবদ্ধ করে রাখবে, এক অতল অনিশ্চয়তার মাঝে। মুহূর্তেই জ্যাসপার সেই মেয়েটির ঠোঁট থেকে বিচ্ছিন্ন হলো, যেন এক অভূতপূর্ব আচরণের দরুন। আচমকাই তার আবেগের দাসত্ব থেকে মুক্ত হয়ে কঠোর এক সিদ্ধান্ত গ্রহণ করে। সে মেয়েটিকে একটি প্রচণ্ড ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিল। মেয়েটি হতবুদ্ধি হয়ে পেছন ফিরে দেখার আগেই জ্যাসপার গাড়ির সিটে বসে মৃদু চাপ দিয়ে গাড়ির ইঞ্জিনের আওয়াজ বাড়িয়ে দিল। গাড়ি দ্রুত গতিতে সমুদ্রের পাড়ে চলে গেল। জ্যাসপার মনে এক তীব্র আগ্রাসন, একমাত্র উদ্দেশ্য ছিল ফিওনা। গাড়ি থেকে নামার পর সে নিজেকে ধীরে ধীরে রূপান্তরিত করতে শুরু করলো। শরীরের প্রতিটি কোষে অনুভূত হলো শক্তির একটা ঢেউ। সে এক ভয়ঙ্কর সবুজ ড্রাগনে পরিণত হলো, তার বিশাল ডানা এবং কাঁপন সৃষ্টিকারী দাঁত নিয়ে। সমুদ্রের জলরাশি তার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো, যেন ওই ভয়ঙ্কর দৃশ্যের মধ্য দিয়ে সে একজন সমুদ্রের দানবের মতো তার পথ অতিক্রম করলো। পুষ্পরাজ পাহাড়ের দিকে যাত্রা শুরু হলো, যেখানে মাউন্টেন গ্লাস হাউস তার জন্য অপেক্ষা করছিল। সেখানে তার একমাত্র উদ্দেশ্য ফিওনার কাছে পৌঁছানো, সেই মানবী যার মাধ্যমে সে আবার বায়োকেমিক্যাল লাভ করতে পারবে। হঠাৎ পাহাড়ে জ্যাসপারের পদচারণা পড়তেই গ্লাস হাউস যেন কেঁপে উঠল, তার উপস্থিতির ভয়ে এবং শক্তির ভারে। হন্তদন্ত হয়ে সে দ্রুত হাউসের ভেতরে প্রবেশ করল, যেন কোনো বাধা তাকে আর থামাতে পারবে না। তার চোখে এক অদম্য দৃঢ়তা, একমাত্র লক্ষ্য ফিওনা। জ্যাসপার সিঁড়ির দিকে অগ্রসর হলো। দ্রুত দুখানি ধাপ উঠতেই হঠাৎ কিচেন থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। সে থমকে দাঁড়ালো, চঞ্চল দৃষ্টিতে সেই দিকেই তাকালো। নিঃশব্দে নিচে নেমে এসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে দেখলো ফিওনা এক কোনায় দাঁড়িয়ে প্লেট পরিষ্কার করছে, এক অন্যমনস্ক নির্লিপ্ততায়। সেই দৃশ্য তাকে এক মায়াবী আবেশে জড়িয়ে ধরল। ফিওনার মাথার সামান্য ঝুঁকে থাকা অবস্থায় তার চুলগুলো কপালের উপর পড়েছে, আর তার হাতের প্রতিটি ক্ষীণ স্পর্শে যেন এক মৃদু সুরের মূর্ছনা সৃষ্টি হচ্ছে। এক অজানা আকর্ষণে জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে গেল, কিন্তু তার হৃদয়ের গভীরে চাপা আতঙ্কও বেজে উঠল। সে জানে ফিওনাই তার অস্তিত্বের একমাত্র মুক্তি।
ফিওনার অলক্ষ্যে দাঁড়িয়ে জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ফিওনার চোখে হঠাৎ করেই জ্যাসপারের উপস্থিতি ধরা পড়ল, আর তার ভিতরটা যেন শীতল হয়ে গেল এক চমকে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, কিন্তু জ্যাসপারের চোখে ক্রোধ বা রাগের কোনো ছায়া নেই। রং অদ্ভুত এক স্থিরতা, যেন কিছু বলার আছে, কিছু জানতে চায়, কিন্তু তবু যেন আবরণে মোড়ানো। হঠাৎ করেই জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, ফিওনা, ঘরে চলো। ফিওনা বিস্মিত হলো। তার কণ্ঠের গভীরে কিছু ছিল যা ফিওনার অজানা অথচ আকর্ষণীয়। সে ইতস্তত করে বলল, আপনি যান, আমি আসছি, একটু কাজ আছে এখানে। এটা শেষ করেই আসবো। যদি বিশেষ কিছু দরকার হয় এখানেই বলুন না। জ্যাসপার সামান্য ঝুঁকে অগ্নি ঝরানো চোখে তাকিয়ে বলল, তুমি আমার মুখের উপর না করছো? হাউ ডেয়ার ইউ! তার কণ্ঠের মধ্যে এতটাই প্রচণ্ড শক্তি আর শাসন ছিল যে ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল, যেন একটিমাত্র বাক্যে সে নিজের পুরো আধিপত্য প্রকাশ করল। ফিওনা কাঁপা কাঁপা কণ্ঠে মৃদুস্বরে বলল, তো না বলিনি। আপনি যান, আমি 10 মিনিটের মধ্যে কফি নিয়ে আসছি আপনার জন্য। জ্যাসপার ধীর পদক্ষেপে ফিওনার একদম সামনে এসে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি ফিওনার চোখে স্থির, যেন চোখের ভাষাই সে আদেশের প্রচণ্ডতা প্রকাশ করতে চাইছে। তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি খেলে গেল, চোখে ঝলসে উঠল এক আদেশের গাঢ়তা। আই ডোন্ট নিড কফি রাইট নাও। সে কাঠ গলায় বলল, আই নিড ইউ। ডোন্ট আর্গিউ উইথ মি। লেটস গো টু দ্য রুম। তার কণ্ঠের চাপে ফিওনা যেন নির্বাক হয়ে গেল। জ্যাসপার এমন এক আধিপত্য নিয়ে কথাগুলো বলল যে ফিওনা আর কোনো উত্তর খুঁজে পেল না। কিন্তু